প্রিয় ছাত্রছাত্রী, চলে এসেছি আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের দ্বিতীয় ক্লাসে। আমরা পূর্ববর্তী ক্লাসে যে পর্যন্ত করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। নিশ্চয়ই তোমাদের মনে আসে যে আমরা ফার্টিলাইজেশনের আগে পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল এবং সেই সময়ে আমাদের যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ ইউটেরাস অ্যান্ড ওভারি সেগুলো সম্পর্কে পড়েছি। আমরা এই ক্লাসটা শুরুর আগে অতীতের ক্লাসটা সম্পর্কে কয়েকটা কথা বলি। আমরা যে কোশ্চেনটা দিয়েছি, প্রথম কোশ্চেনটা ছিল যে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি বর্ণনা করো চিত্রসহ। আমরা যে ছবিটা দেখিয়েছি সেখানে প্রথমে রয়েছে হরমোনাল চেঞ্জেস, তারপরে রয়েছে ওভারির পরিবর্তন, তারপরে আবার একটা হরমোনাল চেঞ্জেস, তারপরে ইউটেরাসের পরিবর্তনগুলি। তাহলে প্রথম অংশটা যদি ডিম্বাশয়ের হয়ে থাকে তাহলে তোমাদের লিখতে হবে ডিম্বাশয়ের পরিবর্তনের জন্য যে চিত্রটি, সেই চিত্রটিকে হরমোনাল চেঞ্জের সহ, মানে হরমোনাল লেভেলগুলো যেগুলো করা আছে সেগুলো সহ তোমাদের প্রথম কোশ্চেনের সঙ্গে ওই অংশটুকু ছবি আঁকতে হবে। আবার দ্বিতীয় যে কোশ্চেন ছিল ইউটেরাসের পরিবর্তন, তার জন্য ওই একটা ছবির মধ্যে দুটো পরিবর্তন আমাদের ছবি আঁকা রয়েছে। তোমরা নিচের অংশটুকু ব্লিডিং ফেজ সঙ্গে হরমোনাল লেভেলের যে একটা চেঞ্জেস রয়েছে, একটা লাইন দিয়ে বোঝানো হয়েছে, সেই লাইনটা তোমরা সহ আর নিচের ছবিটা আঁকবে। ছবিটা পরীক্ষার একটা কোশ্চেনের দুটো কোশ্চেনের জন্য একটা ছবি কখনো এরকম করে আঁকবে না। পরীক্ষায় যে কোনো একটা আসবে তখন কি তুমি গোটা ছবিটা আঁকবে না, ওভারির অংশটুকু ওভারির সঙ্গে যাবে, ইউটেরাসের পরিবর্তনগুলি ইউটেরাসের যেখানে এসেছে সেই অংশটুকু যাবে। অনেকেই সেটা ভুল করেছো, একসঙ্গে করে নিয়েছো। আরেকটা বলেছিলাম যে শর্ট প্রশ্নগুলো দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম, দুটো ব্রড প্রশ্নের সঙ্গে। সেই শর্ট প্রশ্নের ক্ষেত্রে প্রথমটা ছিল শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি হয় কোথা থেকে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি হয় অপরিণত শুক্রাণুর গলগি বডিজ থেকে। কোন অঙ্গাণু থেকে? গলগি বডিজ একটি অঙ্গাণু, গলগি বডিজ থেকে তৈরি হয়। তারপরের প্রশ্নটা ছিল ওভুলেটরি হরমোন, ডিম্ব নিঃসরণকারী হরমোন কাকে বলা হয়? এখানে অনেকে লিখেছো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কিন্তু হবে না। ওভুলেশনের সময় দেখবে এলএইচ হরমোনের যে পিক আওয়ারটা ছিল ছবিতে একদম প্রথম দিকে, সেটা হবে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। অবশ্যই কিছু কিছু ছেলে মেয়ে ঠিক লিখেছো, কিছু কিছু ছেলে মেয়ে ভুল লিখেছো, কোনো অসুবিধা নাই। এবারে তোমরা কারেকশন করে নিও, কেমন? আমরা এবার চলে আসি, স্পার্ম ওভামের গঠন আমরা দেখে নিয়েছি। আজকে আমরা পড়ব ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম। গঠন সম্পর্কে আমরা অবগত। ফার্টিলাইজেশন হতে গেলে ওভাম এবং স্পার্মের ফিউশনটা অবশ্যই দরকার আছে। আজকে আমরা এখান থেকে নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন কিভাবে ঘটছে তার ধাপে ধাপে আমরা দেখব, এবং ফার্টিলাইজেশন কাকে বলে যতটা এগোতে পারবো ক্লাসটায় ততটা আমরা বলতে থাকবো। এখানে আমরা একটু দেখে নিই। চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো স্টুডেন্টস, এইটা কিন্তু রয়েছে ওভাম অর্থাৎ ডিম্বাণু, ঠিক আছে? দেখো এখানে যে চিত্রটি ছোট করে দেওয়া আছে, নিচে সেই চিত্রটি তোমাদের জন্য বড় করে দেওয়া আছে। তার মানে দেখো এখানে যদি ডিম্বাণু যে অংশটি রয়েছে, এই পাশে যে টেল যুক্ত দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্পার্ম রয়েছে, রাইট? এখানে স্পার্মগুলি কিন্তু চারিপাশে ফুলের মতো এসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। এই অংশটুকু সার্কুলার দিয়ে দেখানোর মানে হচ্ছে এই অংশটুকু কেটে নিয়ে আরো বেশি ম্যাগনিফাইড করে পিকচারাইজেশনটা
এখানে তোমাদের দেখানো হয়েছে। সাপোজ আমরা এই অংশটি কেটে নিলাম, তাহলে এই পোর্শনে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ওভাম রয়েছে, তার কিছুটা অংশ দেখো, পরপর কিছু মেমব্রেন রয়েছে। তো সেই মেমব্রেনের পরে এইখানে আমি যেখানে কাঁসাটা দিচ্ছি দেখো, সেখানে কিন্তু স্পার্ম প্রবেশ করার চেষ্টা করছে, রাইট? তাহলে এই অংশটা ম্যাগনিফাইং করে আমরা মাঝে মাঝে অন্য ছবি আসবে, কিছু অসুবিধা হবে না, তার জন্য চলে আসি আমরা সেই পয়েন্টে। তো সেখান থেকে কিন্তু আমরা এই জায়গাটায় এসেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওই অংশটাকে এখানে ম্যাগনিফাইং করে পিক্সেলাইজেশন করা আছে আরো আমাদের ভালো করে বোঝার জন্য। একটু আমরা ওভামের গঠনটা দেখে নেব, কেমন? সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে উসাইট ইন সেকেন্ড মিয়োটিক ডিভিশন। তোমাদের মনে আছে কিনা, অনেক আগে আমরা ক্লাসটা করেছি মে জুন মাসে, যে সেখানে উজেনেসিস গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে আমরা দেখেছি সেকেন্ড মিয়োটিক ডিভিশন অবস্থায় অর্থাৎ সেকেন্ডারি উসাইট থাকা অবস্থায় কিন্তু ডিম্বাণু নিঃসরণ হয়, অর্থাৎ যে ডিম্বাণুতে নিঃসরণ হয় ফার্টিলাইজেশনের জন্য সেটি আসলে সেকেন্ডারি উসাইট, এবং তখনও পর্যন্ত কিন্তু ফার্টিলাইজেশন সম্পন্ন হয়নি। সেকেন্ডারি উসাইট ফার্টিলাইজ হওয়ার পর দ্বিতীয় মিয়োটিক ডিভিশন শেষ হবে। সেই জন্য দেখো এখানে উসাইট ইন সেকেন্ড মিয়োটিক ডিভিশন এই কথাটি বলা আছে, ঠিক আছে? উসাইট ইন অর্থাৎ এই যে ওভামটা এখানে দেখানো হয়েছে চিত্রে, তাহলে সেটি কিন্তু সেকেন্ড মিয়োটিক ডিভিশনের মতো মানে যেরকম হবে সেই পরিস্থিতিতে রয়েছে, কারণ এই অবস্থায় ফার্টিলাইজেশনটা হয়। ওকে, তারপরে দেখো তাহলে ওই অবস্থায় কি হয়, একটি সেকেন্ডারি উসাইট তৈরি হয় সেকেন্ড মিয়োটিক ডিভিশনের সময়, আর একটি ফার্স্ট ছোট্ট পোলার বডি তৈরি হয়। এই যে দেখো একটি ফার্স্ট পোলার বডি তৈরি হয়। এই দুটো জিনিস কিন্তু আমরা সেকেন্ড মিয়োটিক ডিভিশন থেকে পেয়ে থাকি। ওকে, অর্থাৎ এই সেকেন্ড মিয়োটিক ডিভিশনটাই ওভুলেশনের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবে আসবে ফর দা ফার্টিলাইজেশন, নিষেকের জন্য। বুঝতে পেরেছো? এবারে চলে এসো, ফার্স্ট পোলার বডি রইল, এরপরে দেখো প্লাজমা মেমব্রেন রয়েছে, প্লাজমা মেমব্রেন, তারপরে পাতলা একটি থিন ডেলিকেট সফিস্টিকেটেড একটা মেমব্রেন, তারপরেই রয়েছে কিন্তু জোনা পেলুসিডা নামক খুবই গুরুত্বপূর্ণ একটি পর্দা ওভামের। এই যে ইয়েলো অংশটুকু আমাদের, এটা জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা অংশে অনেকগুলি গ্লাইকোপ্রোটিন থাকে যেগুলোকে বলা হয় ZP3, আমরা পরে দেখবো। সেই ZP3 তার সঙ্গে বাইন্ডিং করে রিসেপ্টরের সঙ্গে স্পার্ম ভিতরে ঢুকবে। তাহলে আমরা আগে দেখিনি কি কি আছে, তাহলে কি আছে আমরা পাচ্ছি সেকেন্ড মিয়োটিক ডিভিশন থেকে পাওয়া ওভাম, আচ্ছা রয়েছে তার সঙ্গে ফার্স্ট পোলার বডি, ওভামের রয়েছে জোনা পেলুসিডা নামক পর্দা, ঠিক তারপরে প্রচুর গ্রানুলোসা গোল গোল সেল রয়েছে নিউক্লিয়াস যুক্ত। এই যে এই গ্রানুলোসা সেলস গুলোকে, যে পর্দা ঘেরা অংশটি রয়েছে গ্রানুলোসা সেলস দ্বারা তৈরি পর্দা ঘেরা অংশ চারিদিকে রয়েছে, একে বলা হয় করোনা রেডিয়েটা। এই যে করোনা রেডিয়েটা, এইবার স্পার্ম এই পোর্শনে ঢোকার চেষ্টা করছে। এবার আমরা ম্যাগনিফাইং পিকচারে চলে আসি। যদি একটি স্পার্মকে ভেতরে প্রবেশ করতে হয় তাহলে একটি ওভামের করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা এবং পরবর্তীকালে প্লাজমা মেমব্রেন সবকিছুকে ভেদ করে ফিউজ করে ভেতরে ঢুকতে হবে। কিন্তু সেই যে মেকানিজমগুলি কিভাবে তারা ফিউজ করছে, ফিউজ করে কিভাবে এত ভেতরে প্রবেশ করছে, কারণ স্পার্মকে অবশ্যই ভেতরে যেতে হবে, কারণ ফার্টিলাইজেশন আমরা এখান থেকেই জানবো যে হোয়াট ইজ কল্ড ফার্টিলাইজেশন। তাহলে এই যে এতগুলো পথ পেরিয়ে স্পার্মকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, ওভাম নিউক্লিয়াসের মধ্যে, সেই পথগুলো
কি আমরা এক কথায় ইট ইজ এ প্রসেস ফিউশন বলছি, আমরা এক কথায় ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম। ওকে, দেখো এইখানে আমরা আবার বড় করে দেখতে পাচ্ছি, এইখানে ওভাম সাইটোপ্লাজম, যেহেতু ওভামের সাইটোপ্লাজম তাই একে অনেক সময় বলা হয় ওপ্লাজম। রয়েছে পর্দা, এই যে যে প্লাজমা পর্দা রয়েছে, এই যে এই অংশটা দেখো, এই লাইট অংশটা, এর নিচেই রয়েছে কিছু গ্রানিউল, এগুলোকে বলা হয় কর্টিক্যাল গ্রানিউল। অবশ্যই এগুলো আমাদের কাজে লাগবে। এইটাই হলো প্লাজমা পর্দা। ব্যাস, এরপরে রয়েছে এই যে ইয়ালো রঙের, আমরা ওখানেও দেখেছি, ম্যাগনিফাইং পিকচারেও দেখতে পাচ্ছি জোনা পেলোসিডা অংশ। জোনা পেলোসিডা অংশের পরে এই যে সেলগুলি রয়েছে গ্রানুলোসার সেলস, দিজ আর গ্রানুলোসার সেলস অর্থাৎ করোনা রেডিয়েটর। এইবার একটা স্পার্মকে দেখে নিই। রয়েছে মাইটোকন্ড্রিয়া, এই যে স্পাইরাল অংশটা মাইটোকন্ড্রিয়া রয়েছে নেক পোর্শনে, রয়েছে নিউক্লিয়াস, স্পার্ম নিউক্লিয়াস, আর এর সামনে যে ক্যাপের মতো অংশটি তার নাম অ্যাক্রোজোম। ভেরি ভেরি ভাইটাল রোল ইন দ্য ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম। দেখবো এবার কিভাবে ঘটনা ঘটছে, একটু একটু করে সিকুয়েন্সিয়ালি কিন্তু স্পার্মগুলি এগিয়ে যাচ্ছে, সেই বর্ণনা আমরা এবার দেব। তাহলে ফার্টিলাইজেশন কাকে বলছে, এক কথায় নিষেক কাকে বলছে? পুং এবং স্ত্রী গ্যামেটের প্রোনিউক্লিয়াসের সম্পূর্ণ স্থায়ী মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই পদ্ধতির নামই হচ্ছে ফার্টিলাইজেশন। যে বায়োলজিক্যাল পদ্ধতির মাধ্যমে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের প্রোনিউক্লিয়াসগুলির সম্পূর্ণ মিলন ঘটছে, তাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক পদ্ধতি। ব্যাস, তোমার সংজ্ঞাটা অবশ্যই পড়ে নিও। এবার ভ্রূণের যে পরিস্ফুটন, তা নিষেকের পরে জাইগোট, জাইগোট বিভিন্ন দশার মধ্য দিয়ে সেল ডিভিশন হওয়ার পরে আলটিমেটলি ভ্রূণ তৈরি হবে। এই ভ্রূণ তৈরি হওয়া সর্বতভাবে এমব্রায়োনিক এই ডেভেলপমেন্টটাকে আমরা দুটি পর্যায়ে ভাগ করতে পারি, একটি নিষেক আর একটি হচ্ছে প্রেগন্যান্সি। কারণ নিষেক হওয়ার পরে যে জাইগোট হচ্ছে তার জন্য একটি ফিমেল বডি তার প্রয়োজন রয়েছে, অর্থাৎ ইউটেরাস, একটি ইউটেরাসের প্রয়োজন রয়েছে। জাইগোটটি আলটিমেটলি ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে গ্রথিত হবে বা ইমপ্লান্ট হবে, ভেতরে প্রবেশ করে একটি তাকে ঘিরে একটি লেয়ার তৈরি হবে। এই যে ভেতরে এন্ডোমেট্রিয়াম কোষের মধ্যে প্রবেশ করলো, একে বলা হয় রোপণ বা ইমপ্লান্টেশন। তারপরে সেখানে আস্তে আস্তে করে ভ্রূণ এবং নির্দিষ্ট সময়ে একটি অ্যাডাল্ট ভ্রূণও তৈরি হবে, যেটা আলটিমেটলি আমরা দেখবো যেটা শিশুতে পরিণত হবে। এটি আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের আলটিমেটাম। এখন আমরা কি দেখব? এখন দেখব যে নিষেক হওয়ার জন্য স্পার্মকে, নিষেকের যে পদ্ধতি, মেকানিজমগুলি কিভাবে ঘটছে, আমরা কিন্তু আজকে সেটি দেখব। চলো দেখে নিই। তাহলে জনন কোষ তার জন্য লাগছে, জনন কোষ স্পার্ম অ্যান্ড ওভাম। এবার তারা কি করছে? শুক্রাণু আগমন ঘটছে। আমরা জানি শুক্রাণু বা স্পার্ম কিন্তু পুরো সার্ভিক্স থেকে ইউটেরাস হয়ে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পর্যন্ত তাদেরকে সুইম করে আসতে হবে। এ ব্যাপারে ইউটেরাসের স্মুথ মাসল এবং ফ্যালোপিয়ান টিউবের যে সিলিয়াগুলি রয়েছে, সিলিয়াটেড এপিথেলিয়াম, এবং তাদের যে নিজস্ব স্মুথ মাসেলের ইনভলান্টারি মাসেলের যে অনৈচ্ছিক পেশির যে সংকোচন প্রসারণ, তার দ্বারা কিন্তু আন্ডুলেটিং মুভমেন্ট অর্থাৎ বাদিক ডানদিক করে সুইম করে টেলের সাহায্যে স্পার্ম কিন্তু পুরো ফ্যালোপিয়ান টিউবের ঊর্ধ্বাংশে যেখানে নাম অ্যাম্পুলা, সেই পোর্শনে কিন্তু চলে আসবে, কারণ সেখানে ওভাম ওয়েট করছে। আমরা আগে বলেছি যে সেখানে ওভাম একটু কম সময় থাকে, 24 আওয়ার্স অ্যাম্পুলাতে থাকে ফর দ্য ফার্টিলাইজেশন, এবং শুক্রাণু 24 থেকে 48 আওয়ার্স, কখনো এর থেকে বেশিও থাকতে পারে। তা অতটা পথ যাবে, যাওয়ার পরে কি করবে সেটা। তাহলে প্রথমে
সে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেতরে ঢোকার জন্য চেষ্টা করবে না, তার আগে একটা ঘটনা ঘটবে ফ্যালোপিয়ান টিউবে। স্পার্ম ফ্যালোপিয়ান টিউবে যাওয়ার পর, ফ্যালোপিয়ান টিউবের আরেক নাম কিন্তু ওভিডাক্ট, সেখানে যাওয়ার পর কিছুক্ষণ তাকে ওয়েট করতে হয়। অর্থাৎ যখন স্পার্ম তৈরি হয় এপিডিডাইমিসে থাকা অবস্থায়, সেই সময় তার অ্যাক্রোজোমের সামনে, এই যে আমরা দেখেছি তো ক্যাপের মতো অংশটা অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোমের সামনে কিন্তু অনেক কোলেস্টেরল এবং কিছু গ্লাইকোপ্রোটিন জমে থাকে। গ্লাইকোপ্রোটিন জমে থাকে। তো এই গ্লাইকোপ্রোটিন, এই কোলেস্টেরল গুলো সরে যেতে হবে। সরে গেলে তারপরে সে স্পার্মের কাছে করোনা রেডিয়াটাকে ভেদ করতে পারবে, জোনা প্যালিসিডাকে ভেদ করতে পারবে। সেই জন্য তাকে ফ্যালোপিয়ান টিউবে কিছুক্ষণ ওয়েট করতে হয়। তা কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে 5-6 ঘন্টা অন্তত অপেক্ষা করতে হয়। সেটা করার পর তারা ওখানে থেকে সক্রিয় হয়, অর্থাৎ তাদের অ্যাক্রোজোমের সামনে যে কোলেস্টেরল গ্লাইকোপ্রোটিনের জমা স্তর ছিল সেটাকে তারা রিমুভ করতে সক্ষম হয়। অবশ্যই এই ব্যাপারে প্লাজমা পর্দার ক্যালসিয়ামের ভেদ্যতা পরিবর্তিত হয়, অর্থাৎ ক্যালসিয়ামের একটা ভূমিকা রয়েছে, এবং সেগুলো সরে গিয়ে তখন এই যে তারা সক্ষমতা অর্জন করে ফ্যালোপিয়ান টিউবে থাকা অবস্থায়, এই ঘটনাকে বলা হয় ক্যাপাসিটেশন। এই শুক্রাণুর ক্যাপাসিটেশন পদ্ধতি কাকে বলা হয় এবং এর জন্য কত সময় লাগে? পরীক্ষায় অনেক সময় এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমাদের আসে। এটাও আসে যে ক্যাপাসিটেশন কোথায় হয়, সেটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে ক্যাপাসিটেশন কোথায় হয়। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটেশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে হয়, এবং সেখানে ক্যাপাসিটেশনের সময় গ্লাইকোপ্রোটিন এবং কোলেস্টেরলের যে প্লাজমা পর্দা বেরিয়ে তারা চলে আসে, আর চলে আসার ক্ষেত্রে প্লাজমা পর্দা থেকে ক্যালসিয়াম ভেতরের দিকে চলে আসার জন্য তারা এই ক্যাপ থেকে অ্যাক্রোজোমের সামনে থেকে ওগুলো সরে যায়। তার ফলে তারা খুব ইজিলি করোনা রেডিয়েটারকে ভেদ করতে পারে। তার কারণ সেগুলো সরলেই আমরা এই দেখব এরপরে যে সেগুলো সরে যাওয়ার পর কিন্তু কোথায় গেল, সেগুলো সরে যাওয়ার পর কিন্তু অ্যাক্রোজোম থেকে, এই যে অ্যাক্রোজোম পোর্শনটা কি কাজে আসছে, অ্যাক্রোজোমের থেকে কিছু উৎসেচক বের হয় যেগুলো এখানে ফিউজ করতে সাহায্য করবে। তাহলে ক্যাপাসিটেশন অ্যাক্রোজোমকে সক্রিয় করা, অ্যাক্রোজোমের গ্লাইকোপ্রোটিন দূর করা এবং স্পার্মকে সক্রিয় হওয়ার জন্য সাহায্য করে। এইবারে তারপরে হচ্ছে কন্ট্যাক্ট অফ ওভাম অ্যান্ড স্পার্ম। কন্ট্যাক্ট হওয়ার পরে কি ঘটবে? কতগুলো বিক্রিয়া রয়েছে এখানে। প্রথম বিক্রিয়াটার নাম অ্যাক্রোজোমাল রিয়াকশন বা অ্যাক্রোজোম বিক্রিয়া, তারপরের বিক্রিয়াটার নাম কর্টিক্যাল রিয়াকশন বা কর্টিক্যাল বিক্রিয়া। তাহলে প্রথমে অ্যাক্রোজোম রিয়াকশন আমরা দেখে নিই। অ্যাক্রোজোম রিয়াকশন যেটা একটু আগে আমরা বলেছি, যে অ্যাক্রোজোমের থেকে কিছু হাইড্রোলাইটিক উৎসেচক রয়েছে, সেগুলো বেরিয়ে চলে আসে। কিরকম? তাদের কিছু নাম রয়েছে, যেমন হায়ালুরনিডেজ। হায়ালুরনিডেজ উৎসেচক কিন্তু বেরিয়ে আসে অ্যাক্রোজোম থেকে। তারা এসে করোনা রেডিয়েটার গ্রানুলোসার সেলসকে ভেদ করে, অর্থাৎ এগুলোকে তারা হাইড্রোলাইটিক কি, তারা ওগুলোকে ভেদ করে দিতে পারে, ভেঙে দিতে পারে, সেলগুলোকে ভেঙে ফিউজ করে ক্রমশ তারা এগিয়ে আসছে। দেখো এই যে ছবিটা, ক্রমশ এগিয়ে আসছে তারা এই যে জোনা পেলিসিডা অংশের দিকে। এই শুরু হয়ে গেল অ্যাক্রোজোমাল রিয়াকশন। তাহলে অ্যাক্রোজোমাল রিয়াকশনটা শুরু হবে কখন? না, শুরু হবে ক্যাপাসিটেশনের পরে। ক্যাপাসিটেশন হয়ে গেলে তবেই অ্যাক্রোজোম এই অংশ থেকে হায়ালুরনিডেজ হাইড্রোলাইটিক এনজাইমগুলো বেরিয়ে আসবে, আর এনজাইমগুলো গ্রানুলোসার সেলসকে ভেদ করে ক্রমশ সামনের দিকে জোনা পেলিসিডার দিকে এগিয়ে চলে আসবে। ক্লিয়ার? জোনা পেলিসিডাতে দেখো এই যে পরপর কিন্তু সিকোয়েন্সিয়ালি এখানে আমাদের রয়েছে, এত সুন্দর ছবি তোমাদের দেওয়া আছে দেখো। তো এখানে দেখো, এখানে যখন গ্রানুলোসার সেলসকে সে ভেদ করছে তখন কিন্তু ক্যাপ নেই, অর্থাৎ ক্যাপ থেকে যে এনজাইমগুলি ছিল তারা অলরেডি বেরিয়ে চলে এসেছে। কেমন? এরপরে কি হচ্ছে? এরপরে জোনা পেলিসিডা অংশে আমি আগেও বলেছি যে এখানে কিন্তু জোনা পেলিসিডাতে কিছু গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর রয়েছে,
যাকে বলা হয় ZP3। শুক্রাণু এখানে এসে কিন্তু জোনা পেলুসিডার গায়ে আটকে যায়। এই সময় যখনই এখানে আটকে যাবে তখন অ্যাক্রোজোমের মধ্যে থাকা অ্যাক্রোজোমের পর্দায় আরো একটি উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক, যেহেতু জোনা পেলুসিডা একটি গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর গুলি রয়েছে এখানে, যার জন্য আটকে গেছে এখানে এসে, তাদেরকেও তো ফিউজ করতে হবে। সেই জন্য অ্যাক্রোজোমের পর্দা থেকে বেরোনো অ্যাক্রোসিন উৎসেচক এবার জোনা পেলুসিডার মধ্য দিয়ে একটা গলিয়ে একটা পথ তৈরি করবে। আমরা পরবর্তীটায় চলে আসি, দেখো এখানে পথ তৈরি করেছে। তাহলে পথ তৈরি করে জোনা পেলুসিডার মধ্য দিয়ে সুন্দর একটি পথ তৈরি করে স্পার্ম ঢোকার চেষ্টা করছে। আর এরপরে এই যে প্লাজমা পর্দা আর এই জোনা পেলুসিডার এখানে মাঝখানে অংশটিকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্পেসটাকেও ভেদ করে এখান থেকে দেখো ডিম্বাণুর প্লাজমা পর্দা অতিক্রম করে আলটিমেটলি প্লাজমের মধ্যে এই যে দেখো চলে এসেছে। ফিউশন অফ oocyte and sperm প্লাজমা মেমব্রেন। আলটিমেটলি প্লাজমা মেমব্রেন এই যে যেটি রয়েছে আমাদের প্লাজমের পাশের প্লাজমা পর্দাকে কিন্তু ভেদ করে চলে এসেছে স্পার্ম প্রোনিউক্লিয়াস। এইখানে এসে এই পর্যন্ত কিন্তু অ্যাক্রোজোম রিয়াকশন শেষ হয়েছে। এবারে শুরু হবে কর্টিক্যাল রিয়াকশন। দেখো কর্টিক্যাল গ্রানিউলস গুলো, এই যে দানা মানে গ্রানিউলস, আমরা আগেও বলেছি এই যে দানাগুলো রয়েছে এগুলো হচ্ছে কর্টিক্যাল গ্রানিউলস। কর্টিক্যাল গ্রানিউলস রয়েছে। এবার কর্টিক্যাল গ্রানিউলস এর ভূমিকা কি? আচ্ছা, এটা কোথায় থাকছে? এটা কিন্তু দেখতে পাচ্ছি প্লাজমা পর্দার নিচে কর্টিক্যাল গ্রানিউলস গুলো রয়েছে। কার প্লাজমা পর্দা? ওভামের প্লাজমা পর্দা, তার গায়ে কিন্তু রয়েছে কর্টিক্যাল গ্রানিউলস গুলি। এই গ্রানিউলস গুলোর মধ্যে রয়েছে প্রোটিন এবং বিভিন্ন মিউকোপলিস্যাকারাইড। জোনা পেলুসিডা ভেদ করে যখন স্পার্ম ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে তখন এই এখানে আছে ক্যালসিয়াম পেরিভাইটালাইন স্পেসের দিকে, সেখান থেকে ক্যালসিয়াম প্লাজমা পর্দা ভেদ করে সাইটোপ্লাজমের দিকে চলে আসবে। কার সাইটোপ্লাজমের দিকে? ওভাবে সাইটোপ্লাজমের দিকে চলে আসবে। এই গ্রানিউলস গুলোর মধ্যে দানা রয়েছে, ক্যালসিয়াম এরকম একটা জায়গা থেকে ভেতরে প্রবেশ করবে প্লাজমা পর্দার দিকে, আর তখনই এই গ্রানিউলস গুলি রাসায়নিক পর্দাগুলি এক্সোসাইটোসিস পদ্ধতিতে, এক্সোসাইটোসিস মানে ভেতরের কোনো জিনিস প্লাজমা পর্দা ভেদ করে বাইরে যাওয়াকে বলা হয় এক্সোসাইটোসিস। গ্রানিউলস গুলি থেকে রাসায়নিক পদার্থগুলি এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরের দিকে বেরিয়ে গিয়ে এখানে একটা পর্দা তৈরি করে, বেরিয়ে গিয়ে এরকম একটা পর্দা তৈরি করে। প্লাজমা পর্দাকে ছাড়া এই গ্রানিউলগুলি, আবারও বলছি, গ্রানিউলগুলো তখনই বেরিয়ে আসবে যখন বাইরে থেকে ক্যালসিয়াম ভেতরে ঢুকবে। এক। দুই, যে গ্রানিউলগুলোর মধ্যে যেগুলো রয়েছে আমরা আগেই বলেছি মিউকোপলিস্যাকারাইড রয়েছে, আর রয়েছে কিছু প্রোটিন। তারা কি করবে? তারা স্পার্ম যেখানে ঢুকেছে তার এই মস্তিষ্কের এপাশে গিয়ে নতুন করে একটা পর্দা তৈরি করবে, যে পর্দার নাম হবে নিষেক পর্দা বা ফার্টিলাইজেশন মেমব্রেন। তাহলে এই যে যে প্রক্রিয়া শুরু আমরা বললাম গ্রানিউল থেকে, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া বা কর্টিক্যাল রিয়াকশন। এই পর্যন্ত কর্টিক্যাল রিয়াকশন শেষ। এবারে অ্যাকচুয়াল ইউনিয়ন মিটিং, অ্যাকচুয়াল ইউনিয়ন অফ ওভাম এন্ড স্পার্ম নিউক্লিয়াস। পুরো টেল অংশ কখনোই ভেতরে ঢুকেছে ঠিকই, কিন্তু আলটিমেটলি স্পার্ম নিউক্লিয়াস এবং ওভামের নিউক্লিয়াসের মধ্যে ফিউশন হবে, প্রোনিউক্লিয়াস বলা হয়। ওভামের নিউক্লিয়াসকে বলা হচ্ছে প্রোনিউক্লিয়াস এবং স্পার্মের নিউক্লিয়াসকে বলা হচ্ছে শুক্রাণুর প্রোনিউক্লিয়াস। তাহলে পরস্পর দুটি প্রোনিউক্লিয়াসের মিটিং হবে, ইউনিয়ন হবে, অর্থাৎ তারা পরস্পর ফিউশন করে মিশে যাবে এই পদ্ধতিকে। অর্থাৎ তাহলে কি হলো, নিউক্লিয়াস যদি মিশে যায় তার মানে তাদের জেনেটিক্যাল ক্রোমোজোমগুলির বিনিময় ঘটছে এখানে। আর এরকমই স্ত্রী এবং শুক্রাণু, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণুর ক্রোমোজোমগুলির মিলিত হওয়ার পদ্ধতিকে বলা হয় ক্যারিওগ্যামি বা
অ্যাম্ফিমেক্সিস অনেক সময় শর্ট প্রশ্ন কিন্তু আসে। এবং ডিপ্লয়েড আলটিমেটলি ফিউশন হওয়ার পরে যে একটা কোষপুঞ্জ তৈরি হয়, আমরা জানি প্রথম ডিপ্লয়েড কোষপুঞ্জ, তাকে বলা হয় জাইগোট। ডিপ্লয়েড তাহলে স্পার্ম এবং ওভাম আলাদা আলাদা, তারা অবশ্যই হ্যাপ্লয়েড ছিল, তাহলে তৈরি হয়ে গেল ডিপ্লয়েড জাইগোট প্রথম কোষ। এবং এই জাইগোট ক্রমশ বিভিন্ন সেল ডিভিশনের মধ্য দিয়ে বৃদ্ধি পেতে পেতে আলটিমেটলি তৈরি হবে ভ্রূণ বা এমব্রিও। আচ্ছা, একটু কি এখানে বলে দিই, তাহলে ভ্রূণ গঠন এবার পরবর্তী পদ্ধতিতে আমরা যাব। ভ্রূণ গঠন, ও মাই গড, এখানে দেখো ফার্টিলাইজেশন প্যাসেজ অফ গ্রোয়িং এমব্রিও ইন দ্য ফ্যালোপিয়ান টিউব, এবং সেই সঙ্গে এখানে কিছুটা গ্রোথ ইমপ্লান্টেশন ব্যাপারটাও কিছুটা বলা আছে, আমরা এখানে একটু দেখে নেব যে জাইগোট যে বিভাজন হয় সেই বিভাজনকে বলা হয় ক্লিভেজ। এখানে আমরা একটু দেখে নিই, ক্লিভেজ বলা হচ্ছে, তাহলে প্রথমে ক্লিভেজ, জাইগোট বিভাজিত হয়ে তৈরি ক্লিভেজ হবে, পদ্ধতির নাম, ডিভিশনের নাম ক্লিভেজ। আর প্রথমে যে ক্লিভেজ বা সেগমেন্টেশনও বলা হয়, এবং তৈরি হয়ে প্রথম যে কোষপুঞ্জ গঠিত হবে 16টি কোষ নিয়ে তৈরি হবে, তাকে বলা হয় মরুলা। এবং তারপরে মরুলা আরো বিভাজিত হয়ে পরিবর্তিত হয়ে এক স্তর বিশিষ্ট ফাঁপা কোষ তৈরি হয়, তখন তাকে বলা হয় ব্লাস্টুলা। এবং ব্লাস্টুলা অবিভেদিত কোষগুলি আলটিমেটলি 3টি স্তর বিশিষ্ট পর্যায়ে পরিণত হয়, এটা গঠনে পরিণত হয়, তার নাম এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এবং তৈরি এই যে পদ্ধতিটা যেখান থেকে হচ্ছে তার নাম গ্যাস্ট্রুলেশন বা গ্যাস্ট্রুলা। সুতরাং আমরা 3টি জানলাম, কি না জাইগোট বিভাজিত হয় যে প্রক্রিয়া তাকে বলা হয় ক্লিভেজ, এবং ক্লিভেজের ফলে প্রথম যে কোষপুঞ্জ আমরা পাচ্ছি তার নাম মরুলা, তারপরে তৈরি হয় এই মরুলাই কিন্তু আলটিমেটলি, দেখো আমরা এখানে একটু ছবি থেকে দেখে নিই, দেখো মরুলা আলটিমেটলি বিভাজিত হয়ে আরো পরিবর্তিত হয়ে এক স্তর বিশিষ্ট ফাঁপা কোষ ব্লাস্টোসিস্ট। আর এই ব্লাস্টোসিস্ট কিন্তু আলটিমেটলি ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে গ্রথিত হয়, ইমপ্লান্ট হয়। ব্লাস্টুলার পরে পরবর্তী গঠনটির নাম হচ্ছে গ্যাস্ট্রুলা, পদ্ধতির নাম গ্যাস্ট্রুলেশন। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফাঁপা অংশটি ক্রমশ আবার বিভাজিত হয়ে যে গ্যাস্ট্রুলা তৈরি করলো, সেই গ্যাস্ট্রুলা যে 3টি পর্যায় রয়েছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তোমরা এই সম্পর্কে আগেও জেনেছো। আর এই যে 3টি ভ্রূণের কোষ স্তর, ভ্রূণের যে স্তর, আর এই ভ্রূণের 3টি স্তর থেকেই পরবর্তীকালে একটা পূর্ণাঙ্গ দেহের সমস্ত সিস্টেমের সমস্ত অর্গানগুলি তৈরি হয়। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিই, প্রথমে ওভুলেশন থেকে আমরা একটু এখানে প্যাসেজটা দেখে নিই। এই যে দেখো ওভুলেশন রয়েছে এখান থেকে, এটা ওভারি, এখানে ওভারি পোর্শন, এখানে ওভুলেশন হয়েছে, ডিম্বাণু চলে গেল, এখানে ফার্টিলাইজেশন হচ্ছে। ফার্টিলাইজেশনের পরে দেখো এখানে সেকেন্ড মেয়োটিক ডিভিশন, এই যে এটা জাইগোট বলাই আছে, তাহলে এখানে ধরে নিচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে, তখনও হালকা ডিভিশন, এবং আলটিমেটলি তৈরি হলো জাইগোট। তখনও দেখো ফ্যালোপিয়ান টিউবের যাত্রা শুরু হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে জাইগোট থেকে দুটো সেল স্টেজ ক্রমশ এখন বিভাজিত হচ্ছে 4 সেল স্টেজ, 4টে সেল বিশিষ্ট কোষ, এবং আবার ধীরে ধীরে 8 সেল স্টেজ মরুলা, এবং এটি হচ্ছে ফাইনাল মরুলা। এবং এই মরুলা দেখো এখানে রয়েছে 16টি কোষ বিশিষ্ট, এখানে অবশ্যই RULA লেখা আছে, মানে মরুলা এটি, এই মরুলা 16টি কোষ বিশিষ্ট একটি কোষপুঞ্জ। তাহলে ইউটেরাসে এত দূর থেকে এসে এখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারে গ্রথিত হচ্ছে, ইমপ্ল্যান্ট হচ্ছে কোন অবস্থা? মরুলা অবস্থা, ঠিক আছে। এবং এই মরুলা পরবর্তী বিভাজন কিন্তু একবার শুরু হয়ে গেছে, এবার সেই বিভাজন কিন্তু আর বসে থাকবে না, প্রতিনিয়ত বিভাজন হবে, সময়ের সঙ্গে সঙ্গে ভ্রূণ থেকে অ্যাডাল্ট শিশুতে পরিণত হবে, সার্টেন টাইম 9 months and 10 days,
অ্যাপ্রক্সিমেটলি আমরা আবারও এখানে দেখে নিই যে ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে, সে ব্লাস্টোসিস্টটা কি অবস্থায় গ্রথিত হচ্ছে। এখনো মরুলা এখানে রয়েছে এবং ফাইনালি যখন এখানে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে ব্লাস্টোসিস্ট ফাঁপা অংশ রয়েছে, ফাঁপা অংশকে বলা হয় ব্লাস্টোডার্ম। অনেক সময় পরীক্ষায় আসে ব্লাস্টোডার্ম এবং ব্লাস্টোসিস্ট কি, এবং কোন অবস্থায় ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গ্রথিত হয় বা ইমপ্লান্ট হয়, কোন অবস্থায় নিষেকের পরবর্তী, সেই অবস্থাটির নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, তাহলে ব্লাস্টোসিস্টের পরে এখানে হচ্ছে এইটি ক্রমশ বিভাজিত হয়ে তৈরি হবে গ্যাস্ট্রুলা, সেই পদ্ধতির নাম গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশনে তৈরি হবে তিনটি পদ্ধতি, তিনটি স্তর রয়েছে, যে তিনটি স্তর থেকে আমাদের দেহের সমস্ত অংশগুলি গঠিত হয়। এখানে আমরা একটুখানি স্তরগুলোকে একটু বলবো, তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষায় এখান থেকে শর্ট প্রশ্ন অবশ্যই আসে, যে স্তরগুলো আগে আমরা এমব্রায়োনিক যে স্তরটি রয়েছে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই সম্পর্কে আমরা আগেও পড়েছি। অক্রমশ তার মানে কি, এই ব্লাস্টোসিস্ট আলটিমেটলি ক্রমশ বড় হবে এবং একে ঘিরে এন্ডোমেট্রিয়ামের পাশের থেকে লেয়ার একে মিলে শেষে প্লাসেন্টা তৈরি হবে। এই যে এটা যতই ভেতরে ঢুকবে, এন্ডোমেট্রিয়াম যে লেয়ার রয়েছে সেই লেয়ার এই কোষকে ঘিরে একটা থলি তৈরি হবে, প্লাসেন্টাল স্যাক তৈরি হবে, যার মধ্যে ভ্রূণটি ক্রমশ বড় হতে থাকবে। রাইট, আমরা পরবর্তী ক্লাসগুলোকে কিন্তু প্লাসেন্টার গঠন, ভ্রূণ সহ প্লাসেন্টার যে গঠন রয়েছে সেটা আমরা দেখব, এবং কিভাবে ভ্রূণ প্লাসেন্টার মধ্য দিয়ে খাদ্য সরবরাহ হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নেব, এবং প্লাসেন্টার গঠনও দেখব। আজকে আর একটুখানি বলবো যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই গ্যাস্ট্রুলেশনের যে তিনটি পর্যায়, সেখান থেকে আমরা বলেছি যে আমাদের দেহের যে মেন সিস্টেম তার বিভিন্ন অর্গানগুলো তৈরি হয়। যেমন এক্টোডার্ম থেকে তৈরি হয় নিউরাল সমস্ত অংশ, নার্ভাস সিস্টেমের অংশ, নিউরাল টিউব, মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, মোটর নিউরন, অ্যাড্রিনাল মেডালা, দাঁতের ডেন্টিন, করোটি, তারপরে লেন্স, ত্বকের যে অংশগুলি রয়েছে এপিডার্মিস লেয়ার, নেল, হেয়ার, এবং মুখবিবরের আবরণী কলা, এনামেল, এটসেট্রা। মেসোডার্ম রয়েছে রেচনতন্ত্রের গোটা এক্সক্রিটরি সিস্টেম, রয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এবং আমাদের যে নোটোকর্ড রয়েছে সেটি। এন্ডোডার্ম অঞ্চলে রেচন জননতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, গলবিল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস। কি কি কোন অংশ থেকে তৈরি হয় এটি একটু শর্ট প্রশ্নে ভালো করে আসে, তোমরা দেখে নেবে। ওকে, তাহলে আমরা এরপরে দেখব ইমপ্ল্যান্টেশনের যে পর্যায়গুলো আছে তার একটুখানি আমরা দেখে নেব পরবর্তী পর্যায়ে, এবং প্লাসেন্টার গঠন, প্লাসেন্টার মধ্য দিয়ে কিভাবে ভ্রূণের মধ্যে কলাস্থানিক তার গঠন, কিভাবে ভ্রূণের মধ্যে অক্সিজেন এবং খাদ্য সরবরাহ আছে সে ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই রইল। ওকে, এবং তোমাদের জন্য আবারও দুটি কোশ্চেন আমি রেডি করব, সেটি তোমাদের আমি দিয়ে দেব ক্লাস শেষে, গ্রুপে অবশ্যই তোমাদের পোস্ট করে দেব। ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।